ওয়েলকাম ব্যাক টু সিল্কি মেডিসিন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন দ্বারা আয়োজিত কেএমসির জন্য যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের এক্সামিনেশন হয়েছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের 2016-এর। সেই 2016-এর কোশ্চেন পেপারের ডিটেল সলিউশন নিয়ে। তো এটি আমার পার্ট 1। আমি টোটাল কোশ্চেন পেপারটিকে 4টি পার্টে ডিভাইড করেছি। আমি প্রত্যেকটি পার্টে 25টি করে কোশ্চেন আলোচনা করব। তো এই পার্টে আমি কোশ্চেন নাম্বার 1 থেকে 25 অব্দি ডিসকাস করবো তোমাদের সামনে। এর আগে ইতিমধ্যে আমি কিন্তু তোমাদের সামনে 2020 এবং 2019-এর যে এক্সাম হয়েছিল সেই কোশ্চেন পেপারগুলো তোমাদের সামনে কিন্তু আমি ডিসকাস করেছি। অর্থাৎ 2019 বলতে যেটা আমরা 2018 বলছি, ঠিক আছে, সেই 18-এর আর 2020-এর আমি কিন্তু তোমাদের সামনে ডিটেলস ডিসকাস করেছি। সেই ভিডিওগুলির ডেসক্রিপশন লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দিব, যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। তাছাড়া আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়েও কিন্তু তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো আমার এই পার্টটি নিয়ে আসতে কিছুদিন লেট হলো, কারণ আমি অনেকদিন আগেই 2018 এবং 20 সলভ করে দিয়েছি। তার মাঝখানে আবার পুজো ছিল, তো তার জন্য একটু লেট হয়ে গেল। তো এখন তো পুজো শেষ, আশা করি সবার পুজো ভালো কেটেছে। তো এরপরে আমি পরপর তোমাদের সামনে সলিউশনগুলো নিয়ে আসবো। আর সাইড বাই সাইড আমার যেটা পিএসসি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলিউশন চলছে, সেটাও কিন্তু আমার সাইড বাই সাইড চলবে। তো চলো আজকে দেখে নিই কি কোশ্চেন আছে। তো আমার ফার্স্ট কোশ্চেন যেটা আছে, বলেছে the deflection at the free end of a uniformly loaded cantilever of length 1 meter is 7.15 mm. The slope at the free end. free end আমাকে স্লোপ বের করতে বলছে, ফ্রি এন্ডের ডিফ্লেকশন দেওয়া আছে, ঠিক আছে, 7.5 mm এবং যার লেন্থ 1 মিটার। তো চলো ইজি আছে, কোনো ব্যাপার নেই। তো আমরা এই সবসময় বলেছিলাম যেটা আমার প্রিভিয়াস ইয়ার মানে 2020, তারপর 2000 যেটা 18, এগুলো তো কিন্তু এরকম টাইপের কোশ্চেন ছিল, সেখানে ভ্যালু ছিল না। সেখানে কিরকম ছিল, ক্যান্টিলিভার বিম বা সিম্পলি সাপোর্টেড বিম থাকলে তার ডিফ্লেকশন এবং স্লোপ বের করতে দেয়, ঠিক আছে। এগুলো পিএসসি কিন্তু তোমরা পিএসসিতেও এই কোশ্চেনগুলো পাবে, যাও বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু কোশ্চেনগুলো দেয় এবং তো সেগুলো তোমাদেরকে কিন্তু আমি মনে রাখতে বলেছিলাম। তো তোমাদের যদি মনে থাকে, তো আমরা জানি যে ক্যান্টিলিভার বিম সাবজেক্টেড টু যদি ইউডিএল হয়, তার ডিফ্লেকশনের ফর্মুলা এইটা হয় WL⁴ ডিভাইডেড বাই 8 ইন্টু EI, ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিফ্লেকশনের ফর্মুলা, যেখানে আমাকে ডিফ্লেকশন এমএম এ দেওয়া আছে, আমি মিটারে কনভার্ট করে নিলাম, কারণ বাকি লেন্থ যেটা আছে, লেন্থ কিন্তু আমার 1 মিটার আছে, তো আমি এটা মিটারে বসাবো। তো এখানে বসানোর পর তো W/EI এটা আমার আননোন, এটা তাহলে আমাকে বের করতে হবে, ঠিক আছে। এবার এলটা এখানে আছে, তো এখান থেকে করলে W/EI টা আমরা 0.06 পেয়ে যাই, ঠিক আছে। W/EI টা 0.06 আমি পেয়ে যাই। এবার কি থিটার ফর্মুলা এটা, আমার ক্যান্টিলিভার বিম যদি ইউডিএল হয় ফ্রি এন্ডের, আমার স্লোপ বা রোটেশনের ফর্মুলা এটা WL⁵/6EI, ঠিক আছে। তো এইখান থেকে আমি কি করতে পারি, L⁵/6I টাকে আলাদা করে দিলাম, আর W/EI আমি অলরেডি বের করে নিয়েছি 0.06, ঠিক আছে। তাহলে L⁵/6, এবার এল এর ভ্যালু তো 1 মিটার দেওয়া আছে, বসিয়ে দিলে কিন্তু এটা আমার বের হয় 0.01 রেডিয়ান। তো চলো কারেক্ট অপশন, তো এটাকে কারেক্ট হিসাবে 0.01 বা অ্যাপ্রক্সিমেটলি 0.01 আমরা বলতে পারি, বাকি অপশনগুলো হবে না। তো কারেক্ট অ্যান্সার আমার এ। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ডি। দ্য রেশিও, এটা টি হবে, হ্যাঁ রেডিও না, রেশিও টি। দ্য রেশিও অফ মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি অফ আ সার্কুলার বিম অফ ডায়ামিটার ডি অ্যান্ড স্কোয়ার বিম অফ সাইজ টি, ঠিক আছে। তো আমার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটির রেশিও বের করতে বলছে সার্কুলার বিমের আর হচ্ছে স্কোয়ার বিমের, ঠিক আছে। এটা আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন, আগেরটাও স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের ছিল। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দেই কিরকম ব্যাপার। আমরা জানি মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বলতে আলটিমেটলি এইটা আমরা যে ইকুয়েশন জানি, বেন্ডিং ইকুয়েশন যেটাকে বলে, পিওর বেন্ডিং ইকুয়েশন বা বেন্ডিং ইকুয়েশন, মাই/ফাই/ER আমরা সহজে বলি, M/I = F/Y = E/R। এইখান থেকে আমরা বলতে পারি M/I, F হচ্ছে বেন্ডিং স্ট্রেস, এ হচ্ছে বেন্ডিং মোমেন্ট, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ওয়াই হচ্ছে ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। তো এখান থেকে আমরা পাই M = F ইন্টু I/Y। এবার I/Y টাই হচ্ছে আমার সেকশন মডুলাস, ঠিক আছে, জেড যেটাকে ডিনোট করে সেকশন মডুলাস। তো এখান থেকে আমরা পাইতে পারি M = Fz, therefore M directly proportional to Z। তার মানে আমার মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সেকশন মডুলাস অফ দ্য সেকশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি তাহলে রেশিও অফ সার্কুলার সেকশনের মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি বাই সার্কুলার সেকশন মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি মানে হচ্ছে রেশিও অফ দ্য সেকশন মডুলাস, ঠিক আছে। তো চলো দেখে নেই তাহলে এবার সেকশন মডুলাস কত আমার সার্কুলার সেকশনের ক্ষেত্রে π/32 d³ সবাই জানি, আর স্কোয়ারের ক্ষেত্রে বা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে 1/6, এটা যেহেতু স্কোয়ার বলেছে তো d³। তো এখান থেকে d³ কেটে যাবে, আলটিমেটলি এখান থেকে ক্যালকুলেশন করলে 3π/16 হয়। তো আমার কারেক্ট অ্যান্সার দেয়ারফর ডি, ডি ইজ মাই কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3 বলেছে if S is the shear strength, C and phi are the shear strength parameter and sigma n is the normal stress at failure, then Coulomb's equation for shear strength of the soil, ঠিক আছে। খুব সোজা কোশ্চেন, এটা অবশ্যই সয়েল মেকানিক্স এর কোশ্চেন।
ঠিক আছে। তো শেয়ার স্ট্রেংথের ইকুয়েশন এটা আমরা জানি S equal to C plus sigma n tan phi, দিস ইজ দ্য কুলম্বস ইকুয়েশন অফ শেয়ার স্ট্রেংথ। ঠিক আছে, তো এখান থেকে আসি, তাহলে S equal to sigma n এটা হবে না কাটা, S equal to C minus হবে না, ঠিক আছে। তাহলে এবার C দিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা C equal to কি পাবো, C equal to তাহলে এখান থেকে S minus sigma n tan phi, ক্লিয়ার। তাহলে আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, চলো A আর B এর মধ্যে যে কোনো একটা হবে S minus sigma, তো কারেক্ট অ্যান্সার আমার B, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলেছে দ্য রেসিডুয়াল বাই প্রোডাক্ট অফ দ্য ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, এটা হলো লিখতে হবে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ কোল ইজ নোন অ্যাজ, তো অবশ্যই এটা হবে টার অ্যান্সার, কারণ ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন হলে হয় টার, আর একটা তোমরা নোট ডাউন করতে পারো বিটুমিনটা হয় হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ দ্য পেট্রোলিয়াম, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ঠিক আছে, সেটা হচ্ছে বিটুমিন। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5 Bureau of Indian Standard classify bitumen into grade 65/25, 85/40 etc. এবার বলেছে ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার রেসপেক্টিভলি রেফার। এটা তোমরা মনে রাখবে যে এইটার কারেক্ট অ্যান্সার হবে আমার এ, কারণ ফার্স্ট নাম্বার হচ্ছে আমার সফেনিং পয়েন্টকে ডিনোট করে, আর সেকেন্ড নাম্বার হচ্ছে পেনিট্রেশনকে ডিনোট করে। এটা মানে হচ্ছে আমার 65 ডিগ্রি হচ্ছে ওর সফেনিং পয়েন্ট, আর 25 হচ্ছে আমার ওর হচ্ছে পেনিট্রেশন ভ্যালু, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার এ। তোমরা নোট ডাউন করে নিতে পারো, বিটুমিনকে জেনারেলি তিনটা প্যারামিটার উপর বেস করে বিটুমিনকে ক্লাসিফাই করা হয়, তার বিটুমিনের গ্রেড হয়, ঠিক আছে। একটা হচ্ছে ভিসকোসিটির উপর বেস করে, ঠিক আছে, একটা হচ্ছে ভিসকোসিটির উপর বেস করে, ঠিক আছে, যেটা গ্রেড হয় যে VJ 30, এগুলো তোমরা পাবে VJ 40, ঠিক আছে, এটা হচ্ছে ভিসকোসিটি গ্রেড বিটুমিনের, এরকম করে চলতে থাকে, ঠিক আছে। আর একটা হচ্ছে শুধুমাত্র পেনিট্রেশন ভ্যালুর উপর বেস করে, কিন্তু এটা আমরা বেশি জানি পেনিট্রেশন ভ্যালুর উপর বেস করে, ঠিক আছে। সেটা কিরকম হয় আমরা জানি, বিটুমিন এইটা খুব কোশ্চেন থাকে 80/100, ঠিক আছে, 60/70, 70/100, অনেক কোশ্চেনে দেয়। এখানে হচ্ছে পেনিট্রেশনের রেঞ্জ বোঝায়, এটা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, এগুলো হচ্ছে পেনিট্রেশনের রেঞ্জ, মানে পেনিট্রেশনের ভ্যালু 70 to 80 এর ভ্যালু, মানে মান যদি বলি এটা কি হয় 10 দিয়ে ডিভাইড করে 7 to 8 mm হয়, ঠিক আছে। এটা আমরা জানি কোশ্চেনে দেয় যে 70/80 বলতে কি বোঝায়, অর্থাৎ পেনিট্রেশন ভ্যালু হচ্ছে 70 থেকে 80, মানটা হচ্ছে ইন ইউনিটে 10 দিয়ে ডিভাইড করলে 7 to 8 mm এ এটার অ্যান্সার হয়, ঠিক আছে, ক্লিয়ার। আর আরেকটা যেটা হয় আইএস কোড যেটা করেছে সেটা হচ্ছে বেসড অন পেনিট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ সফেনিং পয়েন্ট, ঠিক আছে, পেনিট্রেশন আর হচ্ছে সফেনিং পয়েন্টের উপর বেস করে, ক্লিয়ার, যেটা এখানে আছে। তো এই তিন ধরনের ক্লাসিফিকেশন বা গ্রেড অফ বিটুমিন হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 6 দ্য কার্বন কন্টেন্ট অফ স্ট্রাকচারাল স্টিল, স্ট্রাকচারাল স্টিলের কার্বন কন্টেন্ট বের করতে বলছে। স্ট্রাকচারাল স্টিল মানে হচ্ছে মাইল্ড স্টিল, মাইল্ড স্টিল হচ্ছে স্ট্রাকচারাল স্টিল হিসাবে ইউজ করা হয়। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্টিলের ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে কার্বন কন্টেন্ট যদি আমার 0.15% এর কম হয় সেটা ডেড মাইল্ড স্টিল বলে, আর এই যেটা মাইল্ড স্টিল 0.15 থেকে 0.3% বা কোনো কোনো বই 0.25%ও থাকে, হোয়াটএভার, সেটা হচ্ছে মাইল্ড স্টিল, এবং এটাই আমার কারেক্ট অ্যান্সার। এটা অ্যান্সার হয়ে যাবে 0.1 থেকে 0.25%, অর্থাৎ বি, ঠিক আছে। এটার উপরে হয়ে গেলে সেটা মিডিয়াম কার্বন স্টিল বলে, আর এটা হচ্ছে হাই কার্বন স্টিল, আর একটা হচ্ছে কাস্ট বা কার্বন টুল স্টিল, যেগুলোকে স্টিল মানে টুল বানানো হয় বিভিন্ন ধরনের টুলস গুলো বানানোর জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7 প্লাস্টিক বিটুমিন ইজ জেনারেলি ইউজ ফর, এটা আমার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ঠিক আছে। প্লাস্টিক বিটুমিন, তো প্লাস্টিক বিটুমিন কি তোমাদের প্রথমে জানতে হবে, কিছুই না, প্লাস্টিক বিটুমিন হচ্ছে যার মেজর কন্টেন্টস মানে মেজর উপাদান হচ্ছে ফিলার, ইনার্ট ফিলার থাকে 40 থেকে 45%, আর বাকিটা বিটুমিন আর হচ্ছে থিনার থাকে আদার ম্যাটেরিয়াল হিসাবে, ঠিক আছে। এটা জেনারেলি ইউজ করা হয় সিলিং ম্যাটেরিয়াল হিসাবে ফর লিকেজ, ক্র্যাক, এগুলোকে সারাই করার জন্য। তো আমার অবশ্যই অ্যান্সার হবে এ, ক্র্যাক ফিলিং এর জন্য ইউজ করা হয়, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8 ব্রাশ ইজ অ্যান অ্যালয় অফ, ব্রাশ, ঠিক আছে, এটা আমরা সবাই জানি জিঙ্ক আর কপারের, আরেকটা তোমরা নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে, সেটা হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে। ব্রোঞ্জ হচ্ছে টিন আর কপার মিশিয়ে করা হয়, ঠিক আছে, আর এই টিনের জায়গায় যদি আমার জিঙ্ক চলে আসে দ্যাট ইজ ব্রাশ, ঠিক আছে। আমরা তো জানি ইতিহাসে আমরা পড়েছি ব্রোঞ্জ, ঠিক আছে, তামা ও তিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়েছিল সে তাম্রপ্রস্তর যুগের পরে, ঠিক আছে। নেক্সট question number 9 a prop cantilever of span 4 meter is fixed at A and propped at B carries a udel of 1 kilonewton per meter over the entire span. The prop reaction আমাকে বের করতে বলছে। এই কোশ্চেন আমার 2022 ছিল, 2018 এ ছিল, ঠিক আছে, এবং এটা তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম সব পরীক্ষাতে তাই পপ রিয়াকশন ইউডেল যদি হয় তাহলে এটা হয় হচ্ছে 3/8 WL, ঠিক আছে। তো এখানে ভ্যালু দিয়ে দিয়েছে, ভ্যালু বসিয়ে দাও, ডাব্লিউ হচ্ছে আমার কত দেওয়া আছে 1 কিলোনিউটন পার মিটার মানে 1, আর স্প্যান কত আছে 4, বসাও, তো অ্যান্সার হয় 3/2 অর্থাৎ 1.5 কিলোনিউটন, তো কারেক্ট অ্যান্সার আমার সি, ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও আমার হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন। নেক্সট কোশ্চেন নাম্বার 10 ফর আ সার্কুলার কলাম হ্যাভিং বোথ এন্ড হিন্স the slenderness ratio is 160, the
এল বাই ডি, এটা 1 না, এটা এল হবে, এল বাই ডি রেশিও অফ দ্য কলাম, এটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের কোশ্চেন। কিরকম চলো দেখে নিই সলিউশন। সিলিন্ডার রেশিও 160 দেওয়া আছে, আর সিলিন্ডার রেশিও মানে জানি আমরা এল এফেক্টিভ বাই এল মিন, এফেক্টিভ লেন বাই মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন। চলো মিনিমাম রেডিয়াস অফ জাইরেশন বের করে নেই, ঠিক আছে। এবার সার্কুলার সেকশনের ক্ষেত্রে কি হবে, রেডিয়াস অফ জাইরেশনের ফর্মুলা হচ্ছে রুট আই বাই এ। চলো এবার সার্কেলের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা এটা আগেও একবার বসালাম, ঠিক আছে। আর এটা হচ্ছে এরিয়া ফর্মুলা, এখান থেকে ক্যালকুলেশন করলে d/4 হয়, বসাও d/4, তার এল এফেক্টিভ বাই ডি মানে হচ্ছে 40 বের হয়। আর এখানে সাপোর্ট কন্ডিশন কি দিয়েছে ভাই, বোথ ইন হিঞ্জ, হিঞ্জ হলে তার ইফেক্টিভ লেংথ ইকুয়াল টু অ্যাকচুয়াল লেংথ, তো এখানে এল এফেক্টিভ বাই ডি মানে এল বাই ডি 40 অ্যান্সার, ক্লিয়ার। তো কারেক্ট অ্যান্সার আমার 40। চলো নেক্সট question number 11, the bearing of C from A is not 30 degree east and from B which is 50 meter east of A is not 60 degree west. The departure of C from A, ডিপারচার বের করতে বলছে এর থেকে, তো এটা একটু ডায়াগ্রাম করে তোমাদের সলিউশনটা দেখালে তাহলে ভালো ক্লিয়ার হবে। আমি এখানে প্রথমে করে নিলাম, এই পয়েন্টের থেকে সি এর আমার কিন্তু বিয়ারিং দেওয়া আছে নট 30 ডিগ্রি ইস্ট, তাহলে এটা নট, এটা ইস্ট হলে এটা হচ্ছে আমার নট 30 ডিগ্রি ইস্ট, এই পয়েন্টের থেকে সি পয়েন্টের বিয়ারিং, এটা মনে সাপোজ সি পয়েন্ট, ঠিক আছে। এবার কি বলছে, অ্যান্ড ফ্রম বি, এখানে আমি বি পয়েন্ট ধরেছি, এবার বি পয়েন্টের থেকে সি এর বিয়ারিং কত, সেটা হচ্ছে নট 60 ডিগ্রি ওয়েস্ট, তাহলে এটা নট আর এটা ওয়েস্ট, তাহলে এইটা করে দিলে বি থেকে সি এর হচ্ছে বিয়ারিং এইটা, আশা করি ক্লিয়ার। আর এ আর বি এর মধ্যে ডিস্টেন্স কিন্তু বলে দিয়েছে, যেটা এ থেকে 50 মিটার ইস্টে, তাহলে এই দিক থেকে 50 মিটার ইস্টে, অর্থাৎ এ থেকে বি এর ডিস্টেন্স হচ্ছে 50 মিটার, ঠিক আছে, ক্লিয়ার। এবার দেখো এইটা যদি আমার 30 ডিগ্রি হয় তাহলে এটা অবভিয়াসলি 60 ডিগ্রি, ঠিক আছে। আর এটা যদি আমার 60 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি এটা 30 ডিগ্রি, ঠিক আছে। এটা 60 প্লাস 30 মানে 90, আর টোটাল অ্যাঙ্গেল 180 হয়, মানে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি হবে চোখ বন্ধ করে, দেওয়ার এটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। এবার আমাকে কি করতে হবে, যেহেতু সি পয়েন্টের ডিপারচার বের করতে বলছে এ থেকে, তার মানে এসি লাইনের আমার ডিপারচার বের করতে হবে, এসি লাইনের, ঠিক আছে। এবার এসি লাইনের ডিপারচার বের করতে গেলে এসি লাইনের আমার লেংটা লাগবে, লেং কত, অর্থাৎ এইটা আমার লাগবে লেংটা। তাহলে এবার আমি কি করব, আমার সিম্পল ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট ইউজ করি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমি লিখতে পারি এসি ইকুয়াল টু এই যে 50 ইন্টু cos 60 ডিগ্রি, ঠিক আছে, কসের কনসেপ্ট করে, কারণ আমরা জানি যে কোনো ক্ষেত্রে cos থিটা ইকুয়াল টু আমার কি হয়, বেস, ঠিক আছে, বাই অবটুজ মানে হাইপোটেনিয়াস, ঠিক আছে, বেস বাই হাইপোটেনিয়াস। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা হচ্ছে আমার বেস, ঠিক আছে, কারণ এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিয়েছি, তাহলে এটা বেস, এটাও আমার হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস, তার 25 মিটার বের হয়, ক্লিয়ার। এবার তাহলে ডিপারচার অফ সি ফ্রম এ কি হবে, ডিপারচারের ফর্মুলা হচ্ছে এল সাইন 30 ডিগ্রি, কারণ এইখান থেকে ধরা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এটা কিন্তু নেওয়া হবে, তাহলে এল সাইন 30 ডিগ্রি করে 12.5 মিটার বের হয়। আমি এখানে দেখিয়ে দিচ্ছি পারপেন্ডিকুলারের সাথে যদি অ্যাঙ্গেল ফর্ম করে, যদি এটা থিটা থাকে তাহলে উপরে যেটা থাকে সেটা ল্যাটিটিউড মানে এল কস থিটা, হরাইজন্টাল ডিরেকশনের হচ্ছে ডিপারচার যেটা হচ্ছে এল সাইন থিটা, তো আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ডি, আশা করা যায় ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন, question number 12, the radius of a simple circular curve is 300 meter and length of it is specified chord is 30 meter, the degree of the curve, আমাকে ডিগ্রি অফ কার্ভ বের করতে বলছে, আর দেওয়া আছে chord length দেওয়া আছে 30 মিটার, তো 30 মিটার আমরা জানি ডিগ্রি অফ কার্ভ দুই ধরনের ডেফিনিশন হয়, একটা 30 মিটার chord ইউজ করে, একটা 20 মিটার, তো 20 মিটারের জন্য ফর্মুলা এটা তোমরা মনে রাখবে 1146/r d ইকুয়াল টু, আর এটা ইকুয়াল টু 171n/r, ঠিক আছে, কোনো কোনো বইয়ে এটাও লেখা থাকে 1720/r, যাই হোক, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করলে 5.73 ডিগ্রি বের হয়, যেটা 5 ডিগ্রি 4 মিনিট, অ্যাকচুয়ালি এখানে অপশনটা 5 ডিগ্রি 73 মিনিট দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, 5.73 ডিগ্রি, কিন্তু এটাকে কারেক্ট ধরতে হবে, আমি আবার 1719 ধরলাম, যে 1720 দেওয়া তাহলে এর থেকে একটু বেশি অ্যান্সার হবে, তো আলটিমেটলি কারেক্ট অ্যান্সার কিন্তু আমার বি, ক্লিয়ার। নেক্সট question number 13, the Indian Road Congress was founded and constituted with its headquarter at New Delhi, এটা আমরা জানি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, আইআরসি কবে হয়, ঠিক আছে, এটা খুব ভালো কোশ্চেন, আমরা সবাই জানি, একটু মনে রাখতে হবে 1934 এ আইআরসি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, question number 14, a retaining wall retains a sand strata with phi equal to 30 degree up to top, if a uniform surface load of 120 kilonewton per meter square is put on the sand strata, then the increase in the lateral arc pressure intensity on the wall, ওয়ালের উপর কত, তো আমি এখানে ডায়াগ্রাম করেছি, এটা আমার ওয়াল, এখানে ব্যাকফিল আছে যার ফাই দেওয়া আছে, আর এখানে 120 কিলোমিটার পার মিটার স্কয়ার এক্সট্রা সারচার্জ করা হলো, তাহলে এই সারচার্জের জন্য এখানে কি হবে, প্রেসারটা আমার ইনক্রিজ হবে, কিরকম ইনক্রিজ হবে, তাহলে এখানে এক কোএফিসিয়েন্ট অফ অ্যাক্টিভ আর্ক প্রেসারটা বের করে নিতে হবে, সেটা 1/3 হবে, ঠিক আছে। এবার এখানে প্রেসার কি দেয়, ইউনিফর্মলি প্রেসার দেয়, অর্থাৎ টপ থেকে বটম অবধি সেম ইউনিফর্মলি ল্যাটারাল প্রেসার দিবে, সেটা হয় হচ্ছে কে ইনটু কিউ, কিউ বলতে আমার এটার হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা সারচার্জের ভ্যালু হচ্ছে কিউ, তাহলে এটা ইনটু করলে আমার অ্যান্সার হচ্ছে 40 কিলোনিউটন পার মিটার স্কয়ার, তো আমার অ্যান্সার হবে কিন্তু সি। আমরা জানি সারচার্জের ক্ষেত্রে প্রেসার ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম হয় এবং সেটা রেক্ট্যাঙ্গুলার হয়, রেক্ট্যাঙ্গুলার মানে টপ থেকে বটম সেম ইউনিফর্ম ল্যাটারাল প্রেসার দেয় এবং যার ভ্যালু কে ইনটু কিউ হয়, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, ক্লিয়ার। নেক্সট
Question number 15. The maximum shear stress of rectangular beam of width 100 mm and subjected to a maximum shear for 60 kN is 4 Newton per meter square. The depth of the beam d বের করতে বলেছে, টাউ ম্যাক্স দেওয়া আছে 4 নিউটন পার মিটার স্কয়ার। এখান থেকে কিন্তু আমাকে টাউ এভারেজটা আগে বের করে নিতে হবে। টাউ এভারেজ মানে হচ্ছে আমরা জানি টাউ ম্যাক্স ইকুয়াল টু 1.5 ইন্টু টাউ এভারেজ হয়। তাহলে এভারেজ বের করতে গেলে আমাকে 1.5 দিয়ে ডিভাইড করতে হবে। তো এইটা আমার বের হয়। এবার এভারেজের ফর্মুলাই মানে হচ্ছে এফ বাই বি ইন্টু ডি। এই এফ বলতে কিন্তু ম্যাক্সিমামটা, তো ম্যাক্সিমামটা ইউজ করলে কিন্তু আমার এভারেজ বের হয়। ঠিক আছে, তো এটা 2.67 বের হয়। এখান থেকে করলে বি এর ভ্যালু দেওয়া আছে, ডি বের করলে এটা বের হয় 224 পয়েন্ট সামথিং, মানে 225। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে বি। অনেকে এ করবে, এ কিন্তু হবে না। কিরকম করবে, অনেকে ডাইরেক্টলি কি করে দেবে, এফ বাই বিডি মানে এফ ম্যাক্স মানে শেয়ার ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, ইকুয়াল টু ডাইরেক্ট অনেকে এখানে 4 করে দিবে। করার পরে এখান থেকে সলভ করলে ডি কিন্তু 150 বের করে দিবে। ঠিক আছে, 150 mm। ঠিক আছে, কিন্তু এইটা কিন্তু আমার হবে না। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16. A simply supported beam of T section having total depth of 100 mm and depth of neutral axis at 25 mm from the top of the flange is subjected to UDL বলছে। The ratio of the maximum tensile stress to maximum compressive বের করতে বলছে বিমের। চলো সলিউশনটা দেখে। এটা আমরা জানি যে কোনো বিমের ক্ষেত্রে উপরে কম্প্রেশন হয়, নিচে টেনশন হয়। যাই আমি ডায়াগ্রামটা করে নিয়েছি। নিউট্রাল অ্যাক্সিস টপ থেকে 25 mm এ আছে, তার মানে কম্প্রেসিভ জোনের ডেপথ হচ্ছে 25 আর টেনশন জোনে তাহলে কত হবে 75, কারণ ওভারঅল ডেপথ আমার কত দেওয়া আছে বিমে। and a simply supported beam having এত জাংশন 100। ঠিক আছে, টোটাল ডেপথ তাহলে টোটাল 100, তাহলে 25 আর 75 করে। ঠিক আছে, এবার আমরা বেন্ডিং ইকুয়েশন জানি, যেটা আগেও বললাম, এম বাই আই ইকুয়াল টু, এখান থেকে আমরা সলভ করে আলটিমেটলি এখানে যদি সেম বিমের ক্ষেত্রে সেম লোড কন্ডিশনে হয় তাহলে এফ ডাইরেক্টলি প্রপোর্শনাল ওয়াই হয়। ঠিক আছে, ওয়াই হচ্ছে ডেপথ অফ দ্য এক্সট্রিম ফাইবার বা ডেপথ অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য নিউট্রাল অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি এফ টি ইকুয়াল টু এফ সি, মানে আমার এখানে স্ট্রেস টেনশন আর এটা হচ্ছে কম্প্রেশন ইকুয়াল টু, তাহলে কি হবে ওয়াই টি বাই ওয়াই সি। ওয়াই টি বলতে আমার হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস থেকে আমার ম্যাক্সিমাম টেনশন এই জায়গাটাতে হবে। ঠিক আছে, আর ম্যাক্সিমাম কম্প্রেশন এইখানে হবে। তাহলে নিউট্রাল অ্যাক্সিস থেকে ডিস্টেন্স কত 75, তাহলে ওয়াই টি এর জায়গায় 75 বসবে। আর কম্প্রেশন জন্য টোটাল ডেপথ কত 25, তো এখানে 25 বসবে। তো আমার কারেক্ট অ্যান্সার কিন্তু 3 হয়ে যাবে। কারেক্ট অ্যান্সার 3। ঠিক আছে, এটা তোমাদেরকে একটা শেখানোর জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বললাম। আরেকটা তোমরা কি করতে পারো, বেন্ডিং স্ট্রেস ডায়াগ্রাম করেও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, এটা আমার কম্প্রেশন জোন, এটা টেনশন জোন। ঠিক আছে, এটা যদি আমার নিউট্রাল অ্যাক্সিস হয়, এটা আমার কত 25। ঠিক আছে, আর নিচেরটা হচ্ছে 75 mm। ঠিক আছে, এটা করেও কিন্তু তোমরা করতে পারো। কিরকম, কম্প্রেশন, এটা টেনশন, এবার এই রেশিওটাই বের করতে বলছে, টি বাই সি ইকুয়াল টু হবে আমাদের সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে আমরা বের করতে পারবো। ঠিক আছে, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কিরকম ব্যাপারটা আমি আরেকটু দেখাচ্ছি তোমাদের। এইটা সি বাই আমি লিখতে পারি 25 ইকুয়াল টু লিখতে পারি টি বাই 75। তো এইখান থেকে কিন্তু তোমরা সলভ করলে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার হবে হচ্ছে টি বাই সি হবে হচ্ছে 75 বাই 25, therefore 3। এরকম করেও কিন্তু তোমরা করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের সুবিধা হবে। চলো নেক্সট কোশ্চেন 17. The effective length of a weld is taken as the actual length of এটা স্টিল স্ট্রাকচারের কোশ্চেন। ঠিক আছে, স্টিল স্ট্রাকচারের কোশ্চেন, এবং এটা আমরা জানি মাইনাস টোয়াইস দ্য সাইজ অফ দ্য ওয়েল্ড হয়। এফেক্টিভ লেন্থ মানে এল এফেক্টিভ ইকুয়ালটা আমরা অঙ্ক করার সময় করি, কি করি, ওর লেন্থ যেটা আছে এল মাইনাস 2s করি। ঠিক আছে, সাইজ অফ ওয়েল্ড। ক্লিয়ার? তো এটা আমার কারেক্ট অ্যান্সার সি। নেক্সট 18. As per IRC the camber on 7 concrete road should be। ঠিক আছে, চলো এটা দেখে নিই। ক্যাম্বারের রেঞ্জ আমরা জানি, এখানে রেঞ্জটা দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। আমাকে 7 কংক্রিট বলছে, রেঞ্জ হচ্ছে 1/50 থেকে 1/60 মধ্যে হয়। তো কারেক্ট অ্যান্সার কিন্তু আমার এ, বাকিগুলো কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন নাম্বার 19. In base period is 100 days and the duty of the canal is 1000 hectares per cubic, the delta of top বের করতে বলছে। খুব সোজা কোশ্চেন, সব এক্সামেই আসে। এটা আমার ফর্মুলা, ডেল্টা ইকুয়াল টু 864 বি বাই ডি। ঠিক আছে, যেখানে ইউনিটটা হবে সেন্টিমিটার, আমার অপশনে কিন্তু সেন্টিমিটার আছে, তো ক্যালকুলেশন করলে এটা বের হয় 86.4। কারেক্ট অ্যান্সার সি হবে। অনেকে এটা বসাবে। ঠিক আছে, একটু ভালো করে মনে রাখবে যে 8.64 বি বাই ডি। ঠিক আছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা অ্যান্সার কিন্তু মিটারে বের হবে, কিন্তু আমার সেন্টিমিটার বলেছে দেখে আমি এটা ইউজ করলাম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 20. দ্য ট্র্যাপ ইউজড ফর ওয়াটার ক্লোজেট ইজ কল্ড। খুব কমন কোশ্চেন, পি ট্র্যাপ ইউজ করা হয়। নেক্সট, এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন আমার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 21. হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাসিডিটি ইন ওয়াটার। ওয়াটারের মোস্ট কমন অ্যাসিডিটি, এটা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পিএসসি তো অনেকবার এসেছে, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও, এবং সেটা হয় কার্বন ডাই অক্সাইড। নেক্সট
Question number 22. A beam ABCD 10 meter long, simple supported at B and C at 6 meter apart with equal overhang AB and CD of each 2 meter. A point load of 12 kilonewton is applied at A and W at D. The magnitude of reaction at C will be 0 if the value of E is, মানে C তে magnitude 0 হবে, মানে রিঅ্যাকশনের W এর ভ্যালু কত হবে। তো আমি ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, অ্যাজ পার কোশ্চেন দিয়ে আমি ডায়াগ্রাম করেছি। ঠিক আছে, এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম, এটা হচ্ছে আমার সাপোর্ট ডি। ঠিক আছে, বি আর সি তে সাপোর্ট দেওয়া আছে, যাদের মাঝের ডিসটেন্স 6 মিটার আর এইদিকে ওভারহ্যাঙ্গিং এর পোর্শনগুলো 2 মিটার করে। এখানে 12 কিলোনিউটন আছে আর এখানে ডাব্লিউ আছে। এই ডাব্লিউ এর ভ্যালুটাই বের করতে বলছে, যেখানে 0 হবে। আমি বি এর এক্সপেক্টে মুভমেন্ট দিলাম। ঠিক আছে, তাহলে এটার এক্সপেক্টে এটা আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে। ঠিক আছে, এইটা আমাকে ক্লকওয়াইজ দিবে, এইটা আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে। জাস্ট টেকিং মুভমেন্ট নিয়ে এখান থেকে সলভ করলে আরসির ভ্যালু আমি 0 বসিয়ে দিলাম। তো এখান থেকে করলে ডাব্লিউটা আননোন থাকে, তো 3 কিলোনিউটন বের হয়। তো ডাব্লিউ ইকুয়াল টু 3 কিলোনিউটন হবে অ্যান্সার। আশা করি বোঝা গেল, তোমরা সলিউশনটা স্ক্রিনশট রাখতে পারো। নেক্সট 23. হুইচ ওয়ান অফ দ্য ফলোইং এগ্রিগেট গিভস ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ কংক্রিট? ম্যাক্সিমাম স্ট্রেংথ হলে এইটা হবে, কিউবিক্যাল এগ্রিগেট বা অ্যাঙ্গুলারও বলা হয়। ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না। রাউন্ডেড হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্কেবিলিটি দেয়, আর ফ্লেকি আর ইলংগেটেড তো সবসময় অ্যাভয়েডেড কংক্রিটের ক্ষেত্রে, কিছুই দেয় না, খারাপ ওটা। ঠিক আছে, তো রাউন্ডেড কিন্তু আমার ওয়ার্কেবিলিটি দেয়। 24. অ্যাজ পার আইএস কোড অফ প্র্যাকটিস কংক্রিট শুড বি কিউরড। এটা একটু কনফিউজিং অপশন, কারণ জেনারেলি কংক্রিট কিউরিং করা হয় 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জেনারেলি 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আইএস কোডে কিন্তু পার্টিকুলার কোনো টেম্পারেচার কিন্তু মেনশন নাই, অর্থাৎ আমি পাইনি। তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মিডিল 25 to 27টা হচ্ছে বেশি, তো সিটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার করবো। 26 ইজ দ্য বেস্ট অ্যান্সার। ঠিক আছে, বাকিগুলো হবে না। নেক্সট 25 অ্যান্ড লাস্ট কোশ্চেন আজকের জন্য। কার্পেট এরিয়া ডাজ নট ইনক্লুড দ্য এরিয়া অফ। এটাও আমার কনফিউজিং অপশন। ঠিক আছে, কনফিউজিং কোশ্চেন কিরকম, চলো তোমাদের একটু ক্লিয়ার করি। আমি এখানে তোমাদের ডায়াগ্রাম দিয়ে কার্পেট এরিয়া, বিল্ড আপ এরিয়া, সুপার বিল্ড আপ এরিয়া দেখাচ্ছি। বিল্ড আপ এরিয়ারই আরেক নাম হচ্ছে প্লিন্থ এরিয়া। ঠিক আছে, তো এখানে কি হয়, কার্পেট এরিয়া হচ্ছে যেটা ইউজেবল ওপেন এরিয়া। ঠিক আছে, যেখানে হচ্ছে ওয়ালগুলো বাদ দিয়ে যেটা, সেটা কার্পেট এরিয়া। আর ওয়াল থেকে কনসিডার করলে বিল্ড আপ এরিয়া, ওয়াল প্লাস আমার লিফট, লবি, করিডর, স্টেয়ার, এগুলো কনসিডার করে সুপার বিল্ড আপ এরিয়া। ঠিক আছে, তো এখানে কিন্তু সবই কিন্তু আমার কিন্তু পরে, শুধুমাত্র ওয়ালটা এক্সক্লুড করে। ঠিক আছে, তো কোনো অপশনই ঠিক না। এইটা আমি তোমাকে কারেক্ট অ্যান্সার হিসেবে বললাম, তার কারণ কিছু কিছু বইতে ওরা এটা ধরেছে, কিন্তু আমার মতে কোনোটাই অ্যান্সার না। ঠিক আছে, শুধুমাত্র ওয়ালের থিকনেসটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে কার্পেট এরিয়া। ঠিক আছে, কিন্তু থিওরিটিক্যালি এটা সম্ভব না। ঠিক আছে, এবার কি হতে পারে, কার্পেট মানে কি, যেখানে আমরা কার্পেট পাতি সেটা কার্পেট এরিয়া বলতে পারি। যেহেতু আমরা কিচেন পিছনে পাতি না, করিডোরেও পাতি না, বাথরুমও কার্পেট ইউজ করি না, সে হিসাবে এটা অল অফ দিস কনসিডার করেছে। কিন্তু বিভিন্ন ধরনের কোড মানে যেটা আমাদের এনবিসি আছে, অ্যাজ পার এনবিসি, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল বিল্ডিং রুলস, সেই অনুযায়ী কিন্তু কার্পেট এরিয়া হচ্ছে আমার ওপেন ইউজেবল এরিয়া কে কার্পেট এরিয়া বলে। অর্থাৎ কার্পেট এরিয়া ইকুয়াল টু হচ্ছে বিল্ড আপ এরিয়া বা প্লিন্থ এরিয়া মাইনাস এরিয়া অর থিকনেস অফ দ্য অল ওয়াল। ঠিক আছে, তো ক্লিয়ার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ। নেক্সট আবার সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হবে।